যে জাতীয় কংগ্রেস বর্তমানে সরকারের যে কোনো পদক্ষেপে ডিক্টেটরশিপ বলে ঘোষণা করে, সেই জাতীয় কংগ্রেসের প্রধানমন্ত্রী লাগু করেছিল এমার্জেন্সি। আবার তৎকালীন সময়ে তাদের যারা ব্যাকিং অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ RSS মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছিলেন এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীও ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছেন। भाइयों और बहनों, राष्ट्रपति जी ने आपातकाल की घोषणा की है। इससे आतंकित होने का कोई कारण नहीं है। हिंदुस्तान की तारीख में एक ऐसा काला दिन और उसका नाम और कुछ नहीं है, इमरजेंसी शब्द। 28 জুন 1975 যখন গোটা দেশ ইন্ডিয়ান এক্সপ্রেস এই নিউজ পেপারটি খুলল, সবাই অবাক হয়ে গেল। তার কারণ হচ্ছে এডিটোরিয়াল পেজটাই ফাঁকা ছিল। 26 নভেম্বর 1949 আমাদের সংবিধানের প্রস্তাবনাগুলো গ্রহণ করা হয়েছিল এবং তার ঠিক 2 মাস পর অর্থাৎ 26 জানুয়ারি 1950 গোটা দেশব্যাপী সেই সংবিধান লাগু করা হয়। সেই দিনটিকে আমরা সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসেবেই জানি, কিন্তু কে জানতো যে স্বাধীন ভারতবর্ষে কোনো একটা দিন আসবে যেখানে সংবিধানিক কালিমা লিপ্ত হবে। 26 জুন 1975 ভোর 3টে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় এবং তৎকালীন কংগ্রেসের অধ্যক্ষ দেবকান্ত বর্মা একটি গুরুত্বদার বৈঠক করছিলেন। বৈঠকের বিষয়বস্তু ছিল আগামীকাল থেকে কিভাবে গোটা ভারতের মানুষজনকে বোঝানো যায় যে ইমার্জেন্সির মানে কি। 26 জুন 1975 সকাল 8টা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন যে সেই দিন থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ভারতবর্ষে জারি হয়েছে এমার্জেন্সি। भाइयों और बहनों, राष्ट्रपति जी ने आपातकाल की घोषणा की है। इससे आतंकित होने का कोई कारण नहीं है। आप सभी गहरे और व्यापक षड्यंत्र से अवगत होंगे जो उस समय से रचा जा रहा है जब से मैंने भारत के जनसाधारण के लाभ के लिए कुछ প্রগতিশীল উপায় করতে শুরু করেছি। কোনো রাজনৈতিক বিশ্লেষকের মতে এটি ছিল খুবই জাতীয়তাবাদী একটা পদক্ষেপ, আবার কেউ কেউ এটাকে খুব ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে এবং নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য ক্ষমতার অপব্যবহার বলেই আখ্যা দিয়েছিলেন। যে জাতীয় কংগ্রেস বর্তমানে সরকারের যে কোনো পদক্ষেপে ডিক্টেটরশিপ বলে ঘোষণা করে, সেই জাতীয় কংগ্রেসের প্রধানমন্ত্রী লাগু করেছিল এমার্জেন্সি। আবার পক্ষান্তরে বর্তমানে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তারা 12 জুলাই 2024 সালে সংসদে একটি প্রস্তাবনা এনে 25 জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস বলে ঘোষণা করে। আবার তৎকালীন সময়ে তাদের যারা ব্যাকিং অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ RSS মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছিলেন। কখনো কখনো তৎকালীন সর্বভারতীয় নেতা এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীও ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছেন। কিন্তু কি এমন হয়েছিল যে ঠিক 25 জুন 1975 ওই দিনটিতে ভারতবর্ষের সংবিধানকে এভাবে কালিমালিপ্ত করা হলো? সেটা বুঝতে গেলে আমাদেরকে ঠিক 4 বছর পিছিয়ে যেতে হবে, অর্থাৎ 1971। 26 জুন 1975 ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয় এবং পূর্ব দিক এবং পশ্চিম দিকে দুটি অংশ পেরিয়ে যায়। সেই দুটিকে আমরা পাকিস্তান বলি। একটি ছিল পূর্ব পাকিস্তান আর একটি ছিল পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানে ভাষাগতভাবে অনেক সমস্যা থাকার জন্য সেখানকার জনগণ বহুদিন ধরেই একটা আন্দোলন করছিলেন এবং পশ্চিম পাকিস্তান থেকে আসা খান সেনাদের বিরুদ্ধে সবসময়ই তারা নিজেদের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু তাদের কিছু সামরিক দিক থেকে অসুবিধা থাকার জন্য সেটা কখনই করতে পারছিলেন না। A couple of years later, India had to face the enormous problem of a mass exodus of refugees from East Pakistan. A war ensued, and Bangladesh was born. Well, surely that the massacre there stops, the rape stops. 1971 যখন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদেরকে সাহায্য করে এবং তাদের স্বাধীনতায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার মধ্যস্থতায় কিন্তু পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে নতুন বাংলাদেশ গঠিত হয়। ইন্দিরা গান্ধীর এই স্টেপটি ভূয়সী প্রশংসা পায় গোটা বিশ্বব্যাপী এবং ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবনে একটা নতুন পালক সংযোজিত হয়। শুধুমাত্র তাই নয়, ইন্দিরা গান্ধী তৎকালীন সময়ে আমাদের যে রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক উইং অর্থাৎ আমাদের গোয়েন্দা সংস্থার আছে সেটার প্রতিষ্ঠা করেন, সিকিমকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করেন, চীনের সঙ্গে অনেক দিক থেকে ডিপ্লোম্যাটিক স্টেপ নেন। এছাড়া প্রাইভি পার্স দীর্ঘদিন ধরে প্রচলিত ভিডিটি রয়েছিল, অর্থাৎ যেটির মাধ্যমে যে সমস্ত রাজারা
ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল তাদেরকে যে বংশ পরম্পরায় পেনশন দেওয়া হতো সেটিকে বন্ধ করেন। এরপর 1972 সালে যখন দেশব্যাপী জেনারেল ইলেকশনের সময় আসে তখন ইন্দিরা গান্ধী সেই ইলেকশনকে 1971 সালে নিয়ে আসার চেষ্টা করেন এবং সেটা 1971ই করান। সেই সময় ইন্দিরা গান্ধী এতটাই জনমানসে পপুলার ছিলেন যে যার জন্য 1972 সালের যে জেনারেল ইলেকশন সেটা 1971ই করান। এর ফলে বিরোধী যে সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা ছিলেন তারা স্বাভাবিকভাবেই একটু অবাক হন এবং 1971 সালে জেনারেল ইলেকশনে ইন্দিরা গান্ধী উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে বিরোধী নেতা রাজনারায়ণের এগেনস্টে ব্যাপক মার্জিনে জয়লাভ করেন। তিনি মোট 1,75,000 ভোট পান। অপরদিকে রাজনারায়ণ 71,499টি ভোট পান। অর্থাৎ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটা বড় জয় এখানে কিন্তু দেখা যায়। কিন্তু ভোট মিটতে না মিটতেই তার প্রতিপক্ষ রাজনারায়ণ তার বিরুদ্ধে ব্যাপক পরিমাণের ভোটের রিগিংয়ের অভিযোগ নিয়ে আসেন এবং এলাহাবাদ হাইকোর্টে দ্বারস্থ হন। তার কারণ তার প্রতিদ্বন্দ্বী রাজনারায়ণের কাছে ছিল ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে এই লড়াইটা একটা বড় লড়াই। এই লড়াইয়ের আগে ইন্দিরা হাটাও এই স্লোগানে গোটা দেশবাসীকে জাগানোর চেষ্টা করা হয়। The BJP has called its strategy conclave National Council meet at Kozhikode in Kerala. Apart from a political resolution, the high point will be a big workers' meet which will be addressed by the Prime Minister. কিন্তু ইন্দিরা গান্ধী ঠিক স্ট্র্যাটেজিক একটা স্টেপ নিয়ে ইন্দিরা হটাও এই স্লোগানটিকে গরিবি হটাও এই স্লোগানে পরিণত করেন এবং তাতে ইন্দিরা গান্ধী একটা বড় সাকসেস পান। গরিবি হটাও এই স্লোগান যখন ইন্দিরা গান্ধী দিয়েছিলেন ওর পরবর্তী ক্ষেত্রে তেমন কিছু বড় পদক্ষেপ নিতে পারেননি বা দেশের অর্থনৈতিক পরিকাঠামো কোনোরকমভাবেই পরিবর্তন হয়নি। অর্থাৎ গোটা দেশ কিন্তু একটা অর্থনৈতিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছিল। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এলাহাবাদ হাইকোর্ট থেকে যখন কেসটি চলে যায় সুপ্রিম কোর্টের কাছে তখন সুপ্রিম কোর্ট কিন্তু এই বিষয়টি নিয়ে ইন্দিরা গান্ধী সরকারের বিরুদ্ধে কিন্তু একটা বড় পদক্ষেপ নেয়। সরকারি বিভিন্ন রকম তহবিল নয়ছয় করা এবং সেই ক্ষেত্রে আইপিএস এবং আইএএস যে সমস্ত অফিসার রয়েছেন তাদেরকে ব্যক্তিগত স্বার্থে দলীয় এজেন্টে পরিণত করার যে অভিযোগ ইন্দিরা গান্ধীর প্রতি উঠেছিল সেটা সবই সত্য বলে প্রমাণিত হয়। ঠিক 4 বছর পর যখন সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে ফাইনাল ভার্ডিক্ট হয় তখন দেখা যায় যে সুপ্রিম কোর্ট ইন্দিরা গান্ধীকে তার পদ থেকে খারিজ করলো না, তাকে আগামী 1 বছরের জন্য প্রধানমন্ত্রী রাখলেন। কিন্তু ইন্দিরা গান্ধীর ওপর সমস্ত রকম পার্লামেন্টারি প্রসিডিংয়ে অংশগ্রহণ তিনি যাতে না নিতে পারেন তার ব্যবস্থা করলেন। এর ফলে কিন্তু ইন্দিরা গান্ধীর একটা চরম ক্ষোভ সৃষ্টি হলো ভারতবর্ষের জুডিশিয়ারি সিস্টেমের উপরে। ব্যাপক পরিমাণের মুদ্রাস্ফীতি, দিনকে দিন বেকারত্বের হার বৃদ্ধি এবং দেশ একটা অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাওয়ার অবস্থায় চারিদিকে শুরু হয় একটা আন্দোলনের পরিস্থিতি। তৎকালীন গুজরাটের আহমেদাবাদে একটি ছোট্ট হোস্টেলে ক্যান্টিনে খাবারের মূল্য বৃদ্ধি হওয়ায় ছাত্ররা প্রথম আন্দোলন শুরু করে এবং আন্দোলনে জয়লাভ করে। অপরপক্ষে আবার বিহারে যখন সেম আন্দোলন শুরু হয় তখন বিহারের ছাত্ররা স্লোগান তোলে যে গুজরাট হামারি হ্যায় আব কি বারি বিহার কা হ্যায়। অর্থাৎ আন্দোলনের আঁচ সারা দেশেই কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ছিল। তখন ভারতবর্ষের রাজনীতিতে প্রকট হন একজন অরাজনৈতিক নেতা। তিনি আর কেউ নন, জয়প্রকাশ নারায়ণ, যিনি ছিলেন ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহরুর একজন ঘনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী এবং ইন্দিরা গান্ধীকে জয়প্রকাশ নারায়ণ অনেক সময় লাডলি গুড়িয়া বলেও সম্বোধন করেছিলেন। এই জেপি নারায়ণ গোটা দেশে ছাত্র আন্দোলনকে সংগঠিত করেন এবং অবশেষে 1975-এর মার্চ মাসে দিল্লির রামলীলা গ্রাউন্ডে বিশাল বড় এক ছাত্র সমাবেশ ঘটে। তখন কিন্তু ইন্দিরা গান্ধী এর আজ বুঝতে পারে। একদিকে দিল্লিতে যখন সুপ্রিম কোর্ট ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে রায় ঘোষণা করে ঠিক তখনই এই ছাত্র আন্দোলন কিন্তু গোটা দেশে ছড়িয়ে পড়েছিল। এরপরে ইন্দিরা গান্ধী আর বেশি সময় নষ্ট করেননি এবং তার মনে অনেক সন্দেহ জাগে যে কোনো বিদেশি শক্তি হয়তো এই আন্দোলনকে ব্যাকিং করতে পারে। তার জন্য তিনি 25শে জুন 1975 মধ্যরাত্রিতে দেশব্যাপী এমার্জেন্সি ঘোষণা করেন। आपातकाल की घोषणा ने देश की राजनीति में दूरगामी बदलाव की शुरुआत की और लोकतंत्र के मूल्यों की अहमियत भी दिखाई। 25 जून 1975 को रातों रात सब कुछ बदल गया। তার পরদিন থেকেই বিরোধী যে সমস্ত নেতা মন্ত্রীরা ছিল তাদের উপর শুরু হয় অকথ্য অত্যাচার। একে একে অটল বিহারী বাজপেয়ী, অরুণ জেটলি, জেপি নারায়ণ, রাজ নারায়ণ, মোরারজি দেশাই এরকম প্রমুখ তৎকালীন তাবড় নেতাদেরকে গ্রেপ্তার করা হয়। বিজয়া রাজে সিন্ধিয়ার মতো রাজ পরিবারের সদস্যরাও কিন্তু এর থেকে রেহাই পায়নি, তাদেরকেও জেলে ভরে দেওয়া হয়। এই সময় এমন ঘটনাও ঘটেছিল যে যদি কোনো নেতাকে তার বাড়িতে গিয়ে না পাওয়া যেত তখন তার বাড়ির সদস্যদের উপরেও চলতো নির্মম অত্যাচার। তৎকালীন নেতা জর্জ ফার্নান্ডিসকে যখন বাড়ি থেকে গ্রেপ্তার করতে যাওয়া হয় তখন তাকে না পেয়ে
তার ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। অর্থাৎ একরকম বিরোধীদের কণ্ঠস্বর রোধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় এবং গোটা দেশব্যাপী একটি অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হয়। এমনকি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় যে নিউজ মিডিয়াকে, তাদেরও কণ্ঠ রোধ করা হয়। একে একে প্রতিটি মিডিয়া হাউসের এডিটরকে, সাংবাদিককে জেলবন্দি করা হয়। শুধু জেলবন্দি নয়, জেলে নিয়ে গিয়ে তাদের উপর শুরু হয় অকথ্য মানসিক অত্যাচার। কখনো তাদের গায়ে গরম মোম ঢেলে দেওয়া হতো, কখনো তাদের গায়ে দেশলাই ছেঁকা দেওয়া হতো, আবার কোনো কোনো নেতাকে দীর্ঘদিন ধরে উল্টো করে টাঙিয়ে রেখে দেওয়া হতো। এমনকি নিজেদের ইউরিন নিজেদেরকে পান করানো হয়েছিল সেই সময় জেলের মধ্যে। এই পরিস্থিতির মধ্যে সব থেকে বড় বুমেরাং হয় সরকারের পক্ষে যখন সরকার স্টেরিলাইজেশন শুরু করে, অর্থাৎ নসবন্দি। বস্তুত 1952 সাল থেকে এই নসবন্দি শুরু করার একটা প্রক্রিয়া চলতে থাকে, কিন্তু সরকার দীর্ঘদিন ধরেই একটা অজুহাত খুঁজছিল এই প্রক্রিয়া শুরু করার। 1970-এর প্রথম দিক থেকে যখন ভারতবর্ষের জনসংখ্যা ব্যাপক হারে বাড়তে থাকে, তখন সরকার নসবন্দি শুরু করার অজুহাত খুঁজছিল। হয়তো এই এমার্জেন্সির সময়ই একটা বড় সুযোগ হয়ে ওঠে তাদের কাছে। 7 থেকে 70, 8 থেকে 80 কাউকে বাদ দেওয়া হতো না। বিবাহিত, অবিবাহিত প্রতিটা পুরুষকে জোর করে ধরে ধরে নিয়ে আসা হতো নসবন্দি করানোর জন্য। কোনো কোনো সময় এমনও হতো যে স্কুল টিচার বা সরকারি কর্মচারীদেরকেও একটা টার্গেট দিয়ে দেওয়া হতো যে তারা সারাদিনে এতগুলো করে নসবন্দি করবে। এই ঘটনাটা হিটলারের সময় যে স্টেরিলাইজেশন প্রোগ্রাম চালু করা হয়েছিল তার সঙ্গে কিছুটা প্যারালাল করা হয়। কিন্তু সেই সময় হিটলার 80,000 মানুষকে স্টেরিলাইজেশন করতে পেরেছিল, কিন্তু এমার্জেন্সির সময় প্রায় 6 লক্ষ মানুষকে স্টেরিলাইজ করা হয়েছিল। এবং শুধু তাই নয়, এমন এমন অস্বাস্থ্যকর পরিবেশে তাদেরকে নিয়ে যাওয়া হতো এবং রেখে দেওয়া হতো দীর্ঘদিন ধরে, যার ফলে কম বেশি 2000 জন মানুষ মারা যায়। এমার্জেন্সির সময় যে শুধু সাধারণ মানুষ এবং নেতানেত্রীরাই ভুক্তভোগী হয়েছিল তা নয়, তৎকালীন যে সমস্ত সেলিব্রিটিরা রয়েছিলেন তাদের মধ্যে আমাদের সকলের প্রিয় শিল্পী কিশোর কুমার, তিনিও কিন্তু আক্রান্ত হয়েছিলেন। তৎকালীন সময়ে ইন্দিরা গান্ধীর জ্যেষ্ঠ পুত্র সঞ্জয় গান্ধী তাকে কংগ্রেসের ফেভারে একটি গান গাইতে বলে, যেটা করতে কিশোর কুমার পুরোপুরি নস্যাৎ করেন এবং পরবর্তী ক্ষেত্রে দীর্ঘদিন ব্যাপী কিশোর কুমারকে প্রসার ভারতীতে ব্যান করা হয়েছিল। শুধু তাই নয়, দক্ষিণী অভিনেত্রী স্নেহলতাকে 2 মে 1976-এ মিসা অ্যাক্টের মাধ্যমে জেলবন্দি করা হয় শুধুমাত্র সরকারের বিরোধিতা করার জন্য। শুধু তাই নয়, তৎকালীন একজন বিরোধী নেত্রী ছিলেন যার নাম ছিল গায়ত্রী দেবী, এবং তিনি রাজস্থানের টয়গড় রাজ পরিবারের রানীও ছিলেন, এবং তিনি এতটাই সুন্দরী দেখতে ছিলেন যে অনেক সময় ইন্দিরা গান্ধী তার উপরে অনেকটা জেলাস ফিল করতেন। এবং শোনা যায় পরবর্তী ক্ষেত্রে COFE পোসা অ্যাক্টের মাধ্যমে গায়ত্রী দেবীকে তিহার জেলে পাঠানো হয়েছিল দেশদ্রোহিতা এবং রাষ্ট্রদ্রোহিতা অভিযোগে। কিন্তু শুধু তাই নয়, তখন একটা অর্গানাইজড এবং জাতীয় স্তরের একটা লুট হয়েছিল। কি না, সঞ্জয় গান্ধী 80টা মিলিটারি গাড়ি নিয়ে জয়গড় ফোর্টের উদ্দেশ্যে রওনা দেয় এবং পরবর্তী ক্ষেত্রে শোনা যায় সেখান থেকে 800 কিলোগ্রাম সোনা সেখান থেকে নিয়ে সরকারি খাজানায় জড়ো করে এবং সেগুলোকে সিজ করা হয়। ইন্দিরা গান্ধী বরাবরই কিন্তু জুডিশিয়ারি সিস্টেমের উপর ক্ষিপ্ত হয়ে থাকতেন এবং সেই কারণে 10ই আগস্ট 1975-এ তিনি 39th অ্যামেন্ডমেন্ট নিয়ে আসেন সংবিধানে, এবং সেখানে তিনি বলেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এবং স্পিকার এরা কেউই জুডিশিয়ারি সিস্টেমের আওতায় থাকবে না। এটা সব থেকে বড় একটা তার ডিক্টেটর পদক্ষেপ ছিল, অর্থাৎ সুপ্রিম কোর্টকে পুরোপুরিভাবে ইররেলিভেন্ট করে দেওয়া হয়। শুধু তাই নয়, জানুয়ারি 1977-এ সংবিধানের 42nd অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়, যার মধ্যে সংবিধানের 40টা ফান্ডামেন্টাল রাইটসকে পুরোপুরি অবলুপ্ত করে এবং তাকে ভেঙে চুরে পুরোপুরি নিজের মতো করে নেওয়া হয়। অনেক রাজনৈতিক বিশ্লেষক সেটিকে মিনি কনস্টিটিউশন অর্থাৎ ছোট সংবিধান বলেও আখ্যা দেন। এমনভাবে চলতে চলতেই তার হঠাৎ কখনো মনে হয় যে তিনি দেশবাসীর সঙ্গে অন্যায় করছেন, এবং তারপরে 18 জানুয়ারি 1977 তিনি এই এমার্জেন্সিকে রিভোক করেন এবং তার মনে হয় যে যে জনগণ তাকে নির্বাচন করেছেন তারাই আসলে অখুশি রয়েছে তার প্রতি। এরপর তিনি পুনরায় দেশে নির্বাচন করান এবং স্বাভাবিকভাবেই জাতীয় কংগ্রেস ধরাশায়ী হয় এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন মোরারজি দেশাই। ক্ষমতায় আসার পরেই মোরারজি দেশাই 44th সংবিধানের অ্যামেন্ডমেন্টে যে 40টা ফান্ডামেন্টাল রাইটসকে বিলুপ্ত করা হয়েছিল সেগুলো পুনরুদ্ধার করে। ইন্দিরা গান্ধী কেন ভারতবর্ষের সংবিধানের সঙ্গে এরকম করেছিলেন, অর্থাৎ কেনই বা তিনি এমার্জেন্সি আরোপ করেছিলেন, এই নিয়ে অতীতে বহু বিতর্কের সৃষ্টি হয়েছিল এবং তার পক্ষে এবং বিপক্ষে বহু মতামত রয়েছে। কেউ কেউ মনে করেন ইন্দিরা গান্ধী তখন বুঝতে পেরেছিলেন যে বিদেশি শক্তি ভারতবর্ষের যে বিরোধী আন্দোলন রয়েছে সেগুলিকে উজ্জীবিত করছে। আমরা অনেকেই বলি যে বর্তমানে ভারতবর্ষের বিরোধী দলগুলো বা বিরোধী কোনো আন্দোলন বিদেশের জর্জ সোরসের মতো ধনকুবেরদের দ্বারা প্রভাবিত হচ্ছে। ঠিক তেমনই ইন্দিরা গান্ধী মনে করতেন যে বিদেশি অর্থাৎ আমেরিকা CIA বিরোধী দলগুলিকে আন্দোলনে প্রজ্বলিত করে তাকে ক্ষমতা থেকে হটানোর চেষ্টা করছে। সেই কারণে তিনি আতঙ্কিত হয়ে এমার্জেন্সি ঘোষণা করেছিলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন
আর আপনারা এর পরবর্তী ক্ষেত্রে কোন টপিকে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করুন। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো টপিকে।